ওয়েলকাম সবাইকে পার্ট টুতে। তো আমরা পার্ট ওয়ানে যেখানে অফ করেছিলাম ক্লাসটি, তারপর থেকে আমরা পার্ট টুতে আলোচনাটি শুরু করব। তো যারা সরাসরি পার্ট টুতে চলে এসেছো তারা পার্ট ওয়ানে যাওয়ার জন্য এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে পার্ট ওয়ানের লিঙ্কটি পেয়ে যাবে, ওখানে ক্লিক করে পার্ট ওয়ানটি জয়েন করতে পারো। ওকে, তো ক্লাসটি আমরা কন্টিনিউ করব। তো পার্ট ওয়ানে আমরা কমপ্লিট করেছিলাম 3.6 পর্যন্ত। 3.7-এ প্রথম কোশ্চেন বলছে নেশনার বিকারক কি? এই যে পটাশিয়াম সালফিউরিক, এক মিনিট, ওকে কালারটা একটু চেঞ্জ করে নিই। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকেই নেশনার বিকারক বলা হয়ে থাকে এবং তার সংকেত এই যে সংকেতটি দেওয়া হলো। তারা বলছে গাঢ় H2SO4 দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করা যায় না কেন? ব্যাখ্যা করো, প্রয়োজনীয় বিক্রিয়ার সমীকরণ দাও। এই যে করা যায় না কেন অ্যান্সার, তার সঙ্গে সমীকরণটিও দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে আর্দ্র বায়ুতে ফেলে রাখলে অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয় না কেন? এই যে অ্যালুমিনিয়াম কেন ক্ষয়প্রাপ্ত হয় না সেটি দেওয়া হলো। নেক্সট বলছে থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। এই যে এখানে অ্যান্সারটি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন এখানে বলছে এলপিজি সিলিন্ডারের মধ্যে মিথাইল মার্কাপটান মেশানোর কারণ কি? যে এলপিজি এর উপাদান বিউটেন, প্রোপেন ও ইথেন থাকে। এরা গন্ধহীন গ্যাস, তাই সিলিন্ডার লিক করলে বুঝতে পারা যায় না। গন্ধযুক্ত মিথাইল মারকাপটান যুক্ত করা হয় যাতে এলপিজি সিলিন্ডার লিকেজ ধরা পড়ে। ওকে, এই হচ্ছে অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন। এখন আমরা মোটামুটি পার্ট ওয়ান এবং পার্ট টু করে গ্রুপ সির দাগেরটা খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। নেক্সট গ্রুপ ডির প্রথম কোশ্চেন বয়েলের সূত্র, চার্লসের সূত্র সমন্বিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো এবং ব্যবহৃত চিহ্নগুলি কি নির্দেশ করে তা সমীকরণে দেখাও। তো সমীকরণটি প্রমাণ করা হয়েছে এবং ব্যবহৃত চিহ্নগুলি কি নির্দেশ করে সেটা খুব সুন্দরভাবে এই ভাষাগুলোর মধ্যে দেওয়া হয়েছে। হয়তো একটু লম্বা কোশ্চেন, কিন্তু তোমাদের এখানে 3 নাম্বার রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সলিউশনটা আমরা দেখে নেব। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে এসটিপিতে 80 গ্রাম SO3 প্রস্তুত করতে কত গ্রাম SO3 প্রয়োজন? তো স্পর্শ পদ্ধতিতে আমরা যে সমীকরণটি এখানে ব্যবহার করব SO2 প্লাস O2, যেখানে V2O5 450 ডিগ্রি সেলসিয়াসের মধ্য দিয়ে চালনা করলে
আমরা 2SO3 প্লাস ডেল মানে তাপ পাওয়া যায়। এই হচ্ছে বিক্রিয়া। তো আমাদের এখানে এই SO2 এবং SO3 এই দুজনকে নিয়ে কারবার। তো এদের আণবিক ভরটা আমরা দেখে নেব। তো 2 ছিল, 2 দিয়ে দিলাম। S এর আণবিক ভর 32 প্লাস O এর আণবিক ভর 16, দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তো 2 32 প্লাস 16 দুগুণে 32, 2 গুণিতক 32 32 যোগ করলে পেয়ে যাচ্ছি 64, 64 সঙ্গে 2 গুণ করলে 128 গ্রাম। আর এদিকে SO3 2 কে 2 চলে এলো, ঠিক একই রকমের নির্ণয় করব। S এর 32, O এর জন্য 16, 3টি ও রয়েছে 3 দিয়ে গুণ দিলাম। তো 2 32 প্লাস 16 3 48, এটা যোগ করলে আমরা পাচ্ছি 80, 80 দুগুণে 160। তো এখানে আমরা লিখব যে 160 গ্রাম SO3 পাওয়ার জন্য 128 গ্রাম SO2 প্রয়োজন। তাহলে এই 80 গ্রাম SO3 পাওয়ার জন্য বা প্রস্তুত করতে কতটা SO2 প্রয়োজন আমরা ঐকিক নিয়ম পদ্ধতিতে খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবো। তো এখানে যেটা বোঝানো হলো সেটাই এখানে করছি। 160 গ্রাম SO3 পাওয়ার জন্য 128 গ্রাম SO2 প্রয়োজন। তাহলে 80 গ্রাম SO3 পাওয়ার জন্য কতটা প্রয়োজন? 128 বাই 160 ইন্টু 80, 0 0 কাটলো, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 2 6 12, 2 4 8, আমরা পাচ্ছি 64 গ্রাম SO2 প্রয়োজন। এটি হচ্ছে আমাদের চেয়েছিল, এটি হচ্ছে অ্যান্সার। পরবর্তী এখানেও একটি ম্যাথ রয়েছে, এটি একটু দেখে নেব। 200 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হয়? ব্যাস এটাই আমরা আগে নির্ণয় করি যে CaCO3 একে উত্তপ্ত করলে আমরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি এবং এখান থেকে কলিচুন CaO পাওয়া যায়। তো বলেছে CaCO3 200 গ্রাম থেকে কতটা কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তো এই দুজনের আণবিক ভর আগে নির্ণয় করতে হবে। Ca এর আণবিক ভর হয় 40 প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, 3টি ও রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম, পাচ্ছি 40 প্লাস 12 প্লাস 16 3 48, এটা যোগ করলে পাওয়া যাচ্ছে 100 গ্রাম। এদিকে কার্বন ডাই অক্সাইড, কার্বনের 12 প্লাস O এর 16, দুটিও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, 12 প্লাস 16 দুগুণে 32, এটা আমরা পাচ্ছি 44 গ্রাম। ওকে, তো এখানে আমরা কি করব যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। ওকে, তাহলে 200 গ্রাম CaCO3 থেকে কতটা CO2 পাওয়া যাবে এটাই আমরা নেক্সট পেজে দেখে নেব। যে 100 গ্রাম CaCO3 থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে 200 গ্রাম CaCO3 থেকে কতটা পাওয়া যাবে? 44 বাই 100 গুণিতক 200, উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, 44 গুণিতক 2 করলে 88 গ্রাম CO2 পাওয়া যায়। এবারে নেক্সট প্রশ্ন কি বলেছে যে যদি CaCO3 এর 90% বিশুদ্ধ থাকে তবে কত গ্রাম পোড়াচুন পাওয়া যায়। এবারে এখানে যেহেতু 90% বিশুদ্ধ বলেছে, 90% বিশুদ্ধ, তো আমাদের 200 গ্রাম বলেছে যে CaCO3, 200 গ্রাম CaCO3 এর
পরিমাণ কত হবে 90 গ্রাম, সরি 90 গ্রাম বলছি, 200 গ্রামের 90%, মানে 90%কে আমরা বাই আকারে 100 করতে পারি। উপর নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল, এটা ক্যালকুলেশন করে 90 দুগুণে 180 গ্রাম। তাহলে আগে আমরা যেটা 200 গ্রাম দিয়ে নির্ণয় করেছিলাম সেটা আমরা নির্ণয় করব 180 গ্রামের জন্য। আমরা নেক্সট আর একটি পেজ নিয়ে নিই। আমরা যে বিক্রিয়াটি করেছিলাম CaCO3, যেখান থেকে কার্বন ডাইঅক্সাইড CO2 এবং CaO তৈরি হয়, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কোনো কথা বলেনি, এখানে কলিচুন মানে CaO এর কথা বলেছে। তাহলে এই দুজনের আণবিক ভরটা আমরা নির্ণয় করব। তো এর আণবিক ভর 100 বেরিয়েছিল, কিভাবে তো সেটা জানো, আর নতুন করে দেখাচ্ছি না। CaO এর আণবিক ভরটা দেখিয়ে দিই। C এর জন্য 40 প্লাস O এর জন্য 16, ওকে, আমরা পাচ্ছি 56 এত গ্রাম। তাহলে এখানেও ঠিক আগেরই মতো করব, 100 গ্রাম CaCO3 থেকে 56 গ্রাম CaO পাওয়া যায়। তাহলে আমরা এই 90% বিশুদ্ধ যেখানে নির্ণয় করেছিলাম 180 গ্রাম CaCO3 থেকে কতটা পাওয়া যাবে, 56/100 গুণিতক 180। উপরের 0 নিচের 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 5 10, 2 লং 18। তো উপরটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 504/5, এটাকে ভাগ করলে 1008 এত গ্রাম, সরি 100.8 এত গ্রাম CaO পাওয়া যায়। ওকে, এই হয়ে গেল আমাদের দুটো অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, 4.3, কোনো কঠিন পদার্থের তাপ পরিবহনের হার দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের বৃদ্ধি পাওয়ার সঙ্গে কিভাবে পরিবর্তন হয়। এই যে তাপ পরিবহনের হার, যদি ক্ষেত্রফল বৃদ্ধি হয়, যেহেতু এটা তাপ পরিবহনের হারের সঙ্গে ক্ষেত্রফল সমানুপাতিক রয়েছে, তাহলে প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তাপ পরিবহনের হারও বৃদ্ধি পাবে। আর এদিকে দেখো তাপ পরিবহনের হারের সঙ্গে দৈর্ঘ্য মানে L ব্যস্তানুপাতিক রয়েছে, এদিকে তাপ পরিবহনের হার বৃদ্ধি করলে দৈর্ঘ্য হ্রাস পাবে। তো এই অ্যান্সারটি লিখে দিও। নেক্সট বলছে, একটি পরিবাহীর দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য 3 গুণ করা হলে তার পরিবহনের হার কত গুণ হবে, এটাও 3 গুণ হবে। নেক্সট এখানে একটি ম্যাথ রয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেন্টিমিটার ও 50.03 সেন্টিমিটার হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত। তো আমাদের প্রথম টেম্পারেচার বলেছে θ1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস, নেক্সট টেম্পারেচার বলেছে θ2 সমান 50 ডিগ্রি সেলসিয়াস, তারপরে দৈর্ঘ্য L1 সমান বলেছে 50 সেন্টিমিটার, L2 বলা হয়েছে 50.03 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে আলফা সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা যে সমীকরণটি জানি, আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1, ওকে, সমান L2 এর মান কত 50.03 মাইনাস L1 এর মান 50 বাই L1 এর মান হয়ে থাকে 50 বাই θ2 এর মান 50 মাইনাস θ1 এর মান 0। এটা আমরা ক্যালকুলেশন করব, 50.03 থেকে 50 বাদ দিলে আমরা পাচ্ছি 0.03 বাই 50 ইন্টু 50 থেকে 0 মাইনাস করলে 50, তাহলে 0.03 বাই 50 ইন্টু 50 করলে 5 5 25
এদিকে দুটো শূন্য, এদিকের পয়েন্ট তুললে একের পিঠে আমরা দুটো শূন্য পেয়ে যাচ্ছি। এটা কাটাকাটি কীভাবে করব এটা একটু দেখে নাও। এই যে 3 রয়েছে, আমরা এটাকে লিখতে পারি 25 গুণিতক 10 টু দি পাওয়ার, একটা দুটো তিনটে চারটে, চারটে শূন্য রয়েছে, তাই আমরা 10 টু দি পাওয়ারের মাথায় 4 দিয়ে দিলাম। তো 3কে 25 দিয়ে ভাগ, এটা তো করতে পারবে, এটা করলে দাঁড়াচ্ছে 0.12 ইন্টু এই 10 টু দি পাওয়ার 4, এটা নিচে ছিল, যখন উপরে চলে যাবে 10 টু দি পাওয়ার -4 হয়ে যাবে, এত পার ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে বলছে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি, যেটা তোমাদের প্রশ্নে রয়েছে আলফা সি, হলে কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে আলফা সি ওটি হবে। যে কেন হচ্ছে, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের জন্য সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মান সমান হয়ে থাকে, যেটা তোমরা থিওরিতে জেনে এসেছো। পরবর্তী প্রশ্ন বলছে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়? এই বিবর্ধন কাঁচটা বাদ দিয়ে দাও, এটা হচ্ছে উত্তল লেন্সের দ্বারা গঠিত হয়ে থাকে। তো এটি কিভাবে কি করলে বলছে অসৎ, এই যে অসৎ হয়, সমশীর্ষ সোজা হবে এবং এটি বিবর্ধিত হয়ে থাকে, বস্তুর তুলনায় অনেক বড় হয়। তাহলে এই উত্তল লেন্সের যে কোশ্চেনটি বলেছে তার অ্যান্সারটি এটি হয়ে যাচ্ছে। নেক্সট পরবর্তীতে বলছে অবতল দর্পণ কখন বিবর্ধক রূপে কাজ করে চিত্রসহ লেখো। আমরা এখানে দেখলাম যখন বিবর্ধ হিসাবে কাজ করবে তখন অসৎ হবে, সমশীর্ষ হবে এবং বিবর্ধিত প্রতিবিম্ব হবে। এই যে এখানে দেখো, যখন অবতল দর্পণকে ব্যবহার করা হচ্ছে সৎ, সমশীর্ষ এবং বস্তুর থেকে অনেক বড় মানে বিবর্ধিত হচ্ছে। আচ্ছা, এখানে সৎ রয়েছে কিন্তু বিবর্ধক হিসাবে অসৎ হবে, এই অ্যান্সারটি হবে না। একটু আমাকে একটু এই অ্যান্সারটি চেঞ্জ করে দিই একটু। এই যে এখানে অ্যান্সারটি চেঞ্জ করা হয়েছে, অসৎ, সমশীর্ষ এবং বস্তুটির থেকে আকারে বড় হবে, এই অ্যান্সারটি হয়ে যাবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? এই যে অ্যান্সারটি এখানে দেওয়া হয়েছে। নেক্সট বলছে কোন বিশেষ ক্ষেত্রে র্যালে সূত্রটি প্রযোজ্য হয় না? আচ্ছা সরি বলছি, কারণ এই যে কোশ্চেনটির অ্যান্সারটা ঠিক দিতে পারছি না, অ্যান্সারটি সঠিক অ্যান্সারটি কী হবে তো তোমাদের পরবর্তীতে এই ক্লাসের উপরে একটু এডিট করে এটাকে লিখে দেওয়া হবে, না হলে কমেন্ট বক্সে দাগ নম্বর দিয়ে অ্যান্সারটি পেয়ে যাবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে দুটি তড়িদাহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ সম্পর্কিত কুলম্বের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। এই যে কুলম্বের সূত্র এবং ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। একটি 30 ডিগ্রি দীর্ঘ তামার তারের ব্যাস 1 × 10⁻³ মিটার, তারের রোধের মান 0.65 ওহম, তারের আপেক্ষিক রোধের মান কত? এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এটা ক্যাপিটাল এল দ্বারা চিহ্নিত করি, দৈর্ঘ্য বলেছে 30 মিটার, ব্যাসকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি 1 × 10⁻³ মিটার। বলেছে রোধের মান আর সমান 0.65, তো এখানে আপেক্ষিক রোধের মান যাকে আমরা রো দ্বারা চিহ্নিত করি এটা সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে রো সমান নয় আর সমান, এই সমীকরণটি জানি আর সমান রো L/A। তো এখান থেকে আমরা রো এর মান যেহেতু নির্ণয় করব, রোকে অপোজিটে আনলাম, পেয়ে যাব ক্যাপিটাল আর ক্যাপিটাল A/L। তো আর এর মান কত? 0.65 ইন্টু এ এর মান, আমাদের তো এখানে এ এর মান দেওয়া নেই, তো এ এর মান কীভাবে নির্ণয় করবে? এ মানে প্রস্থচ্ছেদের সমীকরণ হয়ে থাকে পাই
আর স্কয়ার। ওকে, আর আর সমান আমরা লিখতে পারি d/2। ওকে, তাহলে পাইকে পাই চলে এলো, আর এর কাছে d/2 করে দিলাম, এত হোল স্কয়ার। পাই ডি এর মান কত? 1 × 10⁻³ ইন্টু 1 × 10⁻³ দুবার কেন করলাম? কারণ স্কয়ার আছে তাই দুবার করে দিলাম। এবারে এখানে ওই এ এর মানটি পুট করব। এখানে পাই এর পরিবর্তে লিখতে পারো যে 22/7। ওকে, তাহলে 22/7 ইন্টু 1 আর লিখছি না, কারণ 1-এর সঙ্গে গুণ করলে সেই এক জিনিস এসে দাঁড়ায়। √10⁻³ ইন্টু 2, এদিকে আবারও 10⁻³ 2। ওকে, তাহলে এ এর মানটা পুট করলাম। এল এর মান কত? এল এর মান রয়েছে 30, 30কে 30 দিয়ে দিলাম। এই উপরের দশমিক তুলে দিলে আমরা নিচে 100 পেয়ে যাব। 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 একে 2। ওকে, তো উপরে আমরা পাচ্ছি 65 × 11। তো এটা গুণ করলে আমরা পেয়ে যাব 715 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ যেমন ছিল দিয়ে দিলাম। আমরা এই নিচটা সমাধান করার জন্য 3 × 7 × 2 করলাম। এত ইন্টু এই 3-এর কাছে একটা শূন্য ছিল, এটা কিন্তু সরিয়ে দিয়েছি, আর এদিকে 100-র কাছে দুটো শূন্য, তাহলে 3টে শূন্য। এখান থেকে আমরা করতে পারি যে 10⁻³ ওকে, এই 10⁻³ যখন নিচে আছে এটা, যখন উপরে যাবে এটা 10⁻³ হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পারছো। এখন এই 715কে 7 × 3 = 21 হচ্ছে, 21 × 2 = 42। 715কে 42 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি, বা তোমরা ভাগ করতে পারো, ভাগ করলে পেয়ে যাব 17.02। এত ইন্টু এই যে টোটাল 3 জন আছে, এই 3 জনকে যোগ করে দেব, 3, 6, 3, 9। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 10⁻৯। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। একটু হয়তো ক্যালকুলেশনটা জটিল ছিল, তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। নেক্সট বলছে বার্লো চক্রের পারদকে ঘিরে কোন চুম্বক থাকে? এটি হবে অশ্রক্ষুরাকৃতি চুম্বক। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ফিউজের রেটিং 2 অ্যাম্পিয়ার এর তাৎপর্য করো। এখানে বলেছে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? এখানে শুধুমাত্র 5-এর কাছে 2 করে যাও। ওকে, 2 করে দিলে যে উত্তরটি আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, উজ্জ্বল আলো পাওয়ার সময় বৈদ্যুতিক বাল্বগুলিকে মেন্সের সঙ্গে কোন সমবায়ে যুক্ত করতে হয়? এটি সমান্তরাল সমবায়। পরবর্তী প্রশ্ন বলছে ভর ত্রুটি ও ভর ঘাটতির সঙ্গে ভর ত্রুটি বা ভর ঘাটতির সঙ্গে নিউক্লিয় বন্ধন শক্তির সম্পর্ক নির্ণয় করো। এই যে সম্পর্কটি দেওয়া হলো। নেক্সট বলছে নিউক্লিয় রিঅ্যাক্টরে গৌণ নিউট্রনকে মন্দীভূত বা শোষণ করার জন্য মডারেটর হিসাবে কি ব্যবহার হয়ে থাকে? ভারী জল, যাকে আমরা D2 নামে জানি। এছাড়া হয়ে থাকবে গ্রাফাইট এবং ইত্যাদি। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে আধুনিক পর্যায় সারণীতে সারণীটি বিবৃতি করো। এই যে বিবৃতি করা হলো, বলছে এখানে পর্যায় সূত্র অনুসারে পর্যায় সারণীতে কয়টি পর্যায় রয়েছে? এটি 7টি পর্যায় এবং শ্রেণী রয়েছে 18টি। নেক্সট
বলছে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি কি ব্যবহার হয়? এই যে ক্যাথোড রূপে, অ্যানোড রূপে এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে দেওয়া হলো। বলছে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াও নিচে তুলে ধরেছি। তারপরে বলছে দুটি শ্রেণীর তড়িৎ বিশ্লেষ্যের উল্লেখ করো, এদের মধ্যে পার্থক্য লেখো। দুটি শ্রেণী বলতে তড়িৎ বিশ্লেষ্য দু রকমই হয়ে থাকে, একটা হচ্ছে তীব্র, একটা হচ্ছে মৃদু। এই যে বিশ্লেষণ করা হলো এবং তাদের মধ্যে পার্থক্য দেওয়া হলো। নেক্সট বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে? রাসায়নিক সমীকরণ সহযোগে লেখো। এই যে কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়া গ্যাস পাঠানোর ফলে সমীকরণ নিচে দেওয়া রয়েছে এবং কি ঘটবে একটু ভাষার মধ্যেও তুলে ধরা হলো। তারপরে বলছে পলিমারাইজেশন প্রক্রিয়া বলতে কি বোঝো? এই যে যাকে আমরা ইথিলিনের পলিমারাইজেশন প্রক্রিয়া বলা হয়ে থাকে। এই পর্যন্ত করো। উদাহরণস্বরূপ এই যে পলিথিন এক ধরনের প্লাস্টিক জাতীয় পদার্থ, উদাহরণস্বরূপ এই বিক্রিয়া, আর এটুকু করতে পারো। নেক্সট বলছে রেকটিফাইড স্পিরিটের একটি ব্যবহার লেখো। এটা আমরা লিখব বিভিন্ন শিল্পে বিশেষ করে বার্নিশের কাজে উত্তম দ্রাবক রূপে ব্যবহার হয়। এখানে লিখে নিই বিভিন্ন শিল্পে বিশেষ করে বার্নিশের কাজে উত্তম দ্রাবক রূপে ব্যবহার হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কিভাবে পরিবর্তিত করবে এই CH2 দ্বিবন্ধন CH2, তীরচিহ্ন দেওয়া রয়েছে CH2 এক বন্ধন CH2। এই তীরচিহ্নের কাছে যদি আমরা H2NI চূর্ণ বা 160 ডিগ্রি দেওয়া হয় তাহলে CH2 তে পরিণত হবে। নেক্সট বলছে কিভাবে প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয়ে থাকে? এই যে অ্যান্সারটি দেওয়া হলো। ওকে, তাহলে আজকের টপিকে আমাদের যেসব কোশ্চেনগুলো ছিল পার্ট 1 পার্ট 2 করে আমরা সেগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম এবং আমরা যে থিওরিটি কোশ্চেনগুলো আছে সেগুলো পিকচারের মাধ্যমে তুলে ধরেছি। যদি তোমাদের এই ক্লাস চলাকালীন সমস্যা হয় বা পোজ করে করে তোমরা দেখতে পারো, না হলে তোমাদের কাছেই দুটো ক্লাসেরই PDF পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেটা তোমরা ক্লাসের শেষেই লিঙ্কটি পেয়ে যাবে। ওখানে ক্লিক করে তোমরা জয়েন্ট হতে পারো। ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের PDFগুলো আপলোড করা হয়। ওকে, যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই, এবং যারা নতুন এসেছো তাদের জন্যই প্রতিদিন ক্লাসে এই কথাগুলো বলতে হয়। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।